বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং ২১ টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। কামাল উদ্দিন সবুজ, আলোচনা আপনাকে দিয়ে একটু শুরু করি। ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, ভূমিধস বিজয়, কি বার্তা দিচ্ছে রাজনীতিতে? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে দীর্ঘদিন পর ডাকসুতে নির্বাচন হলো, প্রায় ৬ বছর পর। এই ৬ বছরের মধ্যে তো আমরা যেটা জানি যে ২৪-এর আগ পর্যন্ত, ২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দখল ছিল, তারা জোর করে দখল ছিল তৎকালীন যে সরকার ছিল তাদের পৃষ্ঠপোষকতায়। এবং এর মধ্যেই তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের যে ছাত্রদের প্রতি মানে নানা ধরনের অরাজনৈতিক আচরণ, সবকিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, সারা বাংলাদেশের মানুষ কথা সারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও খুশি তুলছে। তো যাই হোক, যেটা হচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করেছেন যে ছাত্র শিবিরের যে জয় হয়েছে, সেটা আসলে এই ভোটগুলি, যে ভোট থেকে এগুলি সব ছাত্র শিবিরের ভোট বলে আমার কাছে মনে হয় নাই। কিন্তু প্রশ্ন এসেছে যে যেমন যারা বলছেন যে এই বিজয়টা ছাত্র শিবির যে ভোট পেয়েছে, সেই এত ভোট তাদের থাকার কথা না। যদিও বিএনপির মধ্যে তাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী সমর্থিত যারা আছে তাদের সঙ্গে জামাতের বা ছাত্র শিবিরের একটা গোপন আতাতের মধ্যে মাধ্যমে এই এতগুলি ভোট তারা ভুল করেছে। এটা তাদের একটা অবজারভেশন। কিন্তু কথাটা হচ্ছে যে ছাত্রদল যে জিততে পারলো না, সেটা আমার বিবেচনায় কয়েকটি কারণ মধ্যে একটি কারণ হচ্ছে যে ২৪-এর যে গণঅভ্যুত্থান হলো, যে গণঅভ্যুত্থানের পরে যে আওয়ামী লীগ বিরোধী যে বয়ান তৈরি করা উচিত ছিল ছাত্রদের, যেভাবে বললে, কারণ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের তরুণরা তারা যেভাবে গ্রহণ করছে, সেই বয়ান সম্ভবত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারেনি সম্ভবত, এটা একটা কারণ। আরেকটি হচ্ছে যে তারা ৭১-এর বয়ান বলতে, যে এটা মানে ৭১-এর বয়ানটা এখনকার প্রজন্ম, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রজন্ম, এরা যেভাবে ৭১-এর বয়ানটা শুনতে চেয়েছিল, শুনতে চায়, কারণ ৭১ পরবর্তীতে তো আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ড আছে, সেই বয়ান সেভাবে তৈরি করতে পারতো, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। যেটা করতে না পারার একটা ব্যর্থতা আছে। আর আরেকটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে তাদের সাংগঠনিক দুর্বলতা বা বলেন, বা তাদের রাজনৈতিক দুর্বলতা, যেটাই বলেন না কেন। আরেকটা হচ্ছে শিবির যে এত ভোট পেল, সেগুলো আমার মনে হয় যেটা এত ভোট পাওয়াটা আসলে একটু আমার কাছে, আমার নিজের ক্ষেত্রে একটু বিস্ময়কর মনে হয়েছে। এত ভোট তো শিবিরের আছে কিনা সেখানে আমার ধারণা এই ভোটগুলি নানাভাবে এসেছে। ডয়েচে ভেলে আজকের একটি রিপোর্ট আছে, সেখানে বিশ্লেষকরা মনে করেন যে শিবির সমর্থিত প্রার্থীর জয়ের পিছনে কারণগুলো হচ্ছে শিবির তার দীর্ঘদিনের প্রস্তুতি, রাজনৈতিক কৌশল এবং ইস্যু নির্ধারণের সঠিক অবস্থানে থাকায় এই ফল পেয়েছে। যেটা বলছিলাম আমি সেই কথাই বলছি। আমি বলছি যে শিবির ২৪-এর যে গণ অভ্যুত্থানের যে বয়ানটা, সেটাকে কি ধারণ করেছে তারা, ওইটাকে কিন্তু তারা এই জিনিসটাকে তারা ক্যাশ করে অনেকের কাছে তারা, মানে আমার মনে হয় আকৃষ্ট করতে পেরেছে। তারা যারা শিবির সমর্থন করে না, এই ধরনের ছাত্রদের আকৃষ্ট করে। আমি ওই কথাটা বলছিলাম। আরেকটা হচ্ছে যে গত কয়েক বছর শিবির, আমার ধারণা, অত্যন্ত সুকৌশলে তাদের সংগঠনকে গোপনে হোক বা যেহেতু প্রকাশন কিছু করা সম্ভব ছিল না, গোপনে তারা তাদের সংগঠিত করতে, সংগঠনকে তারা তৈরি করতে একটা, যেটা ছাত্রদল সম্ভবত করে নাই। ছাত্রদল, যদিও ছাত্রদলও নির্যাতিত ছিল, ছাত্রদলও থাকতে পারে নাই ক্যাম্পাসে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও ছাত্রদলের যে রাজনীতি, ছাত্রদলের যে একটা কৌশল করে সেখানে সংগঠনটাকে শক্তিশালী করার যে মানে লক্ষ্য স্থির করা দরকার ছিল, সেটা সম্ভবত ছাত্রদল সেভাবে করতে পারে নাই। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ওই আমি যে কথা বলছিলাম যে
24 পরবর্তী মানে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যেই গত 1 বছর, এই 1 বছর সময় ছাত্রদল, আমার মনে হয় যে কথা আমি একটু বলছিলাম যে 24 বা এখনকার প্রজন্ম যে কথাগুলি শুনতে চায় সেটা 71-এর বয়ান হোক, যেটা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে বয়ান হোক, সেই বয়ানগুলি তারা তৈরি করতে পারে। জি, আমরা একটু হারুনুর রশিদের কাছে যাই। কামাল উদ্দিন সবুজ, আমরা একটু হারুনুর রশিদের কাছে যাই। হারুনুর রশিদ, যেমনটি কামাল উদ্দিন সবুজ বলছিলেন, আপনি কি ঠিক তেমনটাই মনে করেন? সবুজ ভাই তো বিদগ্ধ সাংবাদিক, তার যে মতামত সেটি তো আমি গ্রহণ করি। তবে এর সাথে আমি যোগ করতে চাই, আপনি ডয়েচে ভেলের কি ওদের কথা বলছিলেন, সেটি তো বিশ্লেষকদের মতামত। আমি একটি বিষয় খুব সহজে বলি যে গত 15, 16, 17 বছর ধরে যদি ধরেন, তাহলে শিবির তো প্রকাশ্যে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখি, তাহলে সহজ হবে। তাহলে তারা কি করেছে? তারা কিন্তু সাংগঠনিক কার্যক্রমকে কখনোই বন্ধ রাখেনি। আপনি যদি দেখেন 2014 সালের 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপরে কিন্তু এটি খুব প্রকাশ হয়ে পড়েছে যে শিবির কখনো ছাত্রলীগ বা বিভিন্ন সংগঠনের আড়ালে ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পাঠচক্র আছে, আপনাকে এটা বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য সামাজিক সংগঠন আছে এবং এভাবে শিবির কিন্তু বিস্তৃত অবস্থান নিয়েছে। আমি এটি কোনো দোষের কথা বলছি না, যে একটি সংগঠন যখন কাজ করতে পারছে না তখন তো সেই সংগঠনটা নিয়ে অনেক হতাশ হয়ে পড়ে। কিন্তু ইসলামী ছাত্র শিবির যেটা হয়েছে, তারা হতাশ না হয়ে কি কৌশলে তাদের সংগঠনকে বিস্তৃত করা যায় সেটি তারা করছে। এরপরে দেখেন কামাল উদ্দিন সবুজ ভাই যে বয়ানের কথা বলছিল, অর্থাৎ যে 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 71 এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আসছিল, সেখানে একটি বিষয় আমি বলি যে 24 আছে আর 71 তো আমাদের রয়েছে। এখন এটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এটি একটি ওয়ে। এখন ধরেন তারা যেটা করেছে, ছাত্র দল বা অন্যান্য যারা আছে, তারা বলছে শিবির হচ্ছে 71-এর পরাজিত শক্তি, রাজাকার, তারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে ভোট দেবেন না। অর্থাৎ ডাইরেক্ট বলা হয়েছে তাদেরকে ভোট দেবেন না। এই ধরনের অ্যাটিটিউড হয়তো বা ভোটাররা পছন্দ করেননি, কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি ওদেরকে ভোট দেবেন না। ওরা টেকনিকটা যেটা অবলম্বন করেছে, ওরা ওদের ভোট চেয়েছে এবং অন্যের অবস্থান কি, অন্যরা কি, সেটা তারা বলেনি। এই জায়গাটা হচ্ছে একটা কৌশল তারা নিয়েছে। আর একটা বিষয় হচ্ছে শিবিরের কিন্তু যারা শিবির সম্পর্কে খোঁজ খবর রাখেন, যেমন আমি দীর্ঘদিন ধরেই আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে খোঁজ খবর রেখেছি, তাদের কিন্তু ঢাকা শহর সহ সারা দেশে প্রচুর কোচিং সেন্টার রয়ে গেছে, তাদের অন্যান্য সামাজিক সংগঠন আছে এবং তাদের কিন্তু একটা ম্যাস কালচার আছে। যদি বলেন ম্যাস মানে ঢাকা শহরে যারা এসে থাকতে পারে না, তাদের একসঙ্গে থাকার একটি কালচার আছে। এতে কিন্তু শিবিরের যে অনেক একটি বড় একটি সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। কোচিং এ শিবিরের কোচিং কিন্তু ভালো, আপনার যদি কেউ কোচিং করে থাকে সেটি আপনি খেয়াল করবেন। অর্থাৎ সামাজিক একটা প্রক্রিয়া, রাজনীতির সাথে একটা সামাজিক প্রক্রিয়াকে যুক্ত করেছে, যার মাধ্যমে একটি অন্যরকম প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আর একটা কথা আমি বলি, মানে শিবিরের রাজনীতিকে দীর্ঘদিন ধরে যারা পর্যবেক্ষণ করে, আমি বলতে পারি তাদের মধ্যে আমি একজন। তারা কিন্তু, আমি যখন 90-এর সেশনে 89-90 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার পরবর্তী সময়ে কিছু সময় পরে আমি শিবিরের ভিতরে একটি পরিবর্তন দেখেছি। শিবিরের যে সাংগঠনিক কাঠামো, তারা হচ্ছে রিক্রুট করে, ধরেন সমর্থক, কর্মী, সাথী, সদস্য, শিবিরের মানে তার সাংগঠনিক সর্বোচ্চ সদস্য। পরবর্তী পর্যায়ে দেখেছি এটি একটি কঠিন প্রক্রিয়া, কিন্তু আপনি চাইলেই কিন্তু শিবিরের এই পদগুলোয় যেতে পারবেন না। তো এটি একটি কঠিন প্রক্রিয়া। শিবির পরবর্তীতে তার কৌশলে পরিবর্তন করেছে যে আমার সবাইকে তো আর সদস্য করার দরকার নেই, সবাইকে তো আমার সমর্থক করার দরকার নেই, আমার শুভাকাঙ্ক্ষী হোক না কেন। শিবির বড় একটি শুভাকাঙ্ক্ষী গ্রুপ গড়ে তুলতে সক্ষম হয়েছে। হারুনুর রশিদ, ডয়েচে ভেলের আজকের এই রিপোর্টে আমি একটু আপনাকে আরেকটা জায়গায় বলছি, সেটা ডাকসুর সাবেক চিএস মুস্তাক হোসেন, উনি বলেছেন যে শিবিরকে যারা ভোট দিয়েছেন তারা যে সবাই শিবিরের আদর্শ চিন্তা করে ভোট দিয়েছেন তাই নয়, তারা ক্যাম্পাসের দখলদারির ছাত্র রাজনীতির আশঙ্কা থেকে ভোট দিয়েছেন। আমি সেই জায়গাটা আসছি। তাহলে তাদের প্রচুর শুভাকাঙ্ক্ষী গ্রুপ বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেটা কিভাবে আমরা হয়তো সময় কম ব্যাখ্যা দিচ্ছি না। এখন দখলদারের রাজনীতিতে আসে, মুস্তাক ভাইয়ের ওই কথাটার সাথে আমি খুবই একমত। এটি আমি বলছি আমার জায়গা থেকে, এটি তো বাজারে, এটি তো রাজনীতির মাঠে, সব জায়গায় এটি স্পষ্ট যে একটি আপনার বয়ান তো তৈরি হয়েছে, বা আমরা বুঝতে পারি যে নির্বাচন হলে বিএনপি পাওয়ারে যাওয়ার একটি সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল বিএনপি।
এবং বিএনপি আপনি 5ই আগস্টের পর যদি আপনি বলেন চাঁদাবাজি বা দখলদারি, এক্ষেত্রেও বিএনপি প্রচুর বহিষ্কার করেছে, তাতেও তারা এগিয়ে। ডাকসুতে সব সময় আপনার ছাত্রলীগের সেই দখলদারির তাজা অভিজ্ঞতা তাদের, কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তরুণ সমাজ নেতৃত্ব, তাদের কিন্তু ছাত্রলীগের গেস্ট রুম কালচার, দখলদারি, চাঁদাবাজি এর সাক্ষাৎ অভিজ্ঞতা তাদের, কিভাবে নির্যাতন করা হয়েছে। এখন দেখেন ডাকসুতে কিন্তু সবসময় ক্ষমতার বাইরে যারা থাকে তারা জিতেছে। মুশতাক ভাইয়ের কথা আমি বলি, মুশতাক ভাই যখন জিতেছেন তখন ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, তখন কিন্তু আপনার আওয়ামী লীগ বা মুশতাক ভাইয়ের ক্ষমতায় ছিলেন না। আপনি দেখবেন যখন আমান ভাই এবং আপনার ওই ডাকসুতে আমি ভোট দিয়েছিলাম, আমান ভাই যখন জিএস হয় তখন কিন্তু এরশাদ ক্ষমতা। আপনি খেয়াল করবেন মানে 71-এর পর যতগুলো নির্বাচন হয়েছে ডাকসুতে, খুব বেশি তো আর হয়নি, সবগুলোতেই কিন্তু আপনার যারা ক্ষমতাসীন তাদের কোনো প্যানেল জয়ী হয়নি। আপনি আরেকটা বলি, আপনি যদি সর্বশেষ এই ডাকসু নির্বাচনের আগে 2019 সালের ডাকসু নির্বাচন আপনি দেখেন, নূর কিন্তু ভিপি হয়েছে। আমি বলি ওই নির্বাচনে যদি আমাদের বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। জি জি, হারুনুর রশিদ। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং 21 টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। হারুনুর রশিদ, সকালবেলা ডাকসু নির্বাচন, ডাকসুতে আমরা যে রেজাল্টটি দেখলাম, এর প্রভাব কি জাকসুতেও পড়বে কিনা? বলা যায় না যে কোনটার প্রভাব কোনটায় পড়বে। আমি বললাম যে এক একটা ক্যাম্পাসের রাজনীতির এক একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম, আবার আপনি জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পরিবেশ পরিষদ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যখন এক সময় হয় তখন কিন্তু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি এখানে তারা নিষিদ্ধ করেছিল, সব ছাত্র সংগঠন মিলে। এটা একটা পর্যায় ছিল। এখন ধরেন 24-এর গণঅভ্যুত্থানের পরে সেটি আরেকটি পর্যায়ে তৈরি হয়েছে। এক একটা ক্যাম্পাসের এক এক ধরনের পলিটিক্যাল স্ট্রাকচার থাকে, আর এখানে যারা ইসলামী ছাত্র শিবির যে ভোট পেয়েছে সেটি যে সব ইসলামী ছাত্র শিবিরের ভোট, সেটা আমি মনে করি না। এই কারণে, কারণ এখানে নানা একটু আগেই যে কথাটা হচ্ছিল যে ছাত্রলীগের ভোটের জন্য, ছাত্রলীগের তো ভোটার রয়েছে, তাদের ভোটের জন্য কিন্তু সবাই চেষ্টা করেছে। আমরা তো সাংবাদিক মানুষ, খোঁজ খবর রাখি, তারা নিতে পেরেছে সেটা আসলে আমি ঠিক বলতে পারি না, কিন্তু এই ছাত্রলীগের ভোটগুলো তো পেতে হবে, নিতে হবে, এই জন্য সব প্যানেল থেকেই চেষ্টা করা হয়েছে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা শক্ত অবস্থান আছে। এখন সেটি 24-এর গণঅভ্যুত্থানের পরে কোন পর্যায়ে যাবে সেটা এখান থেকে আমি ধারণা করতে পারবো না, সেটি নির্বাচনী মনে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট, সেখানে হচ্ছে ওই যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে তাহলে কখনোই তারা ক্ষমতাসীনরা ডাকসুতে আসেনি, তাহলে কে ক্ষমতাসীন? সেটি তো তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তী সরকার। কিন্তু একটি তো মানুষের ভাবনা আছে, যদি সর্বোচ্চ সম্ভাবনায় দল বিএনপি। এখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলি, আমি অন্য জায়গায় যাচ্ছি না, এখানে শিবিরের কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিস এর অভিজ্ঞতা এখানকার শিক্ষার্থীদের নেই। সেক্ষেত্রে তারা মনে করেছে যে ছাত্র দল যদি ডাকসুতে চলে আসে তারা তো ক্ষমতাসীন হতেও পারে, সেই জায়গায় সবচেয়ে সম্ভাবনায় দলটি, তাহলে যদি সেই গেস্ট রুম কালচার, সেই নির্যাতন, সেই নিপীড়ন, সেই টেন্ডারবাজি এগুলো যদি ফিরে আসে, সেক্ষেত্রে হয়তোবা, আমি বলছি হয়তোবা, অনেক শিক্ষার্থী শিবিরকে সেফ মনে করেছে। আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন একাধিক প্যানেল হওয়ায় এন্টি শিবির যে প্যানেলগুলো, তারা কিন্তু ইউনাইটেড না, তারা কিন্তু বলছে বিভিন্ন ভয়েসে, তারা কিন্তু সব আবার আলাদা আলাদা, সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে প্যানেল করেছে, বলছে শিবিরের বিরুদ্ধে। যার ফলে ওই ভোটগুলা যদি দুটো প্যানেল হতো, আর যদি একটা ধরেন শিবিরের একটি প্যানেল আর একটা প্যানেল হতো আরেকটা প্যানেল, তাহলে শিবিরের সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন 46%, আমি তো কাস্টিং ভোট হিসাব করেছি, তাহলে বাকি থেকে 54% ভোট। আপনি হিসাবটা এখানে দেখেন, যদি দুটো প্যানেলের ইলেকশন হতো তাহলে রেজাল্টটা কি দাঁড়াতো, আমি তখন প্রেক্ষাপট কি হতো আমি জানি না, তাহলে কিন্তু আরেকটা সম্ভাবনা তৈরি হতো, সেটা হতো ভিন্ন রকম একটি লড়াই। এই ধরনের প্রচেষ্টা কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ছিল বলেও আমি জানি, কিন্তু ছাত্রদল মনে করেছে তারা একক, তাদের এই কনফিডেন্সটা বিল্ড আপ করেছে, এককভাবেও জিতবে, কারণ নানা হিসাব নিকাশ থাকে, তো সেই হিসাব নিকাশ অনেক সময় কাজ করে না এই জায়গায়। আরেকটি বিষয় এখানে খুব স্পষ্ট যে আপনার সামনের দিনগুলোতে কিন্তু আপনার এটা ধারণা করার কোনো কারণ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা
করে কেউ টিকতে পারবে। আমি খুব স্পষ্ট করে আপনাকে এখানে বলে দিই, এখানে 24-এর চেতনাও যেরকম প্রিভিল করবে, মুক্তিযুদ্ধের চেতনাও প্রিভিল করবে। এটা নিয়ে কোনো সংশয় থাকার কোনো কারণ নাই। সুতরাং শিবিরের পরবর্তী 1 বছরের কার্যক্রমও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। আর যে জিনিসটা হচ্ছে যে শিক্ষার্থীরা তো সব ওইভাবে চিন্তা করেন না, তারা আপনি দেখেন অনেকে অনেকভাবে চিন্তা করেন, সেই জায়গাগুলো বিবেচনা করতে হবে। আরেকটি জিনিস, আর্থিক সক্ষমতা তো নির্বাচনে একটি বড় দরকার। সুতরাং শিবিরের চেয়ে অন্য কোনো ছাত্র সংগঠনের কিন্তু আর্থিক সক্ষমতা এত বেশি নেই। আমি অন্য হিসাব বাদ দিলেও শিবির যারা করেন তাদের তো এখানে কিন্তু একটি অর্থ দেয়ার একটা বিষয় রয়েছে, তারা অর্থ দেন, তারা সংগ্রহ করেন। মানে আমি একটি কথা প্রায় বলি যে দল হিসেবে জামায়াতের অর্থ বেশি, শিবিরের অর্থ বেশি, কারণ তারা এই অর্থের যে উৎসগুলো তৈরি করেছেন ব্যবসা বাণিজ্য, সেটি দলীয় অর্থের জন্য। অন্য রাজনৈতিক দল যদি বলেন তাদের রাজনৈতিক নেতাদের অর্থ বেশি, তাতে দলের খুব লাভ আসে না, যার ফলে দলীয় ভাবে শিবির তার এই অর্থগুলো কাজে লাগাতে পারে। তো তারা নির্বাচনে নিশ্চয়ই সেগুলো যেভাবেই হোক কাজে লাগিয়েছে। নির্বাচন তো অর্থ খরচ হয়, ছাত্র দল যে কাজে লাগায়নি অর্থ তা না, সেটা আমার মনে হয় না তারা এত বেশি অর্থের সংস্থান করতে পেরেছে। তো এই অনেকগুলো হিসাব নিকাশ এখানে কাজ করেছে। আর এখন তো বিএনপির দুজন নেতা বলেই ফেলেছেন যে তাদের একটি কনসেপ্টের কথা, যে ছাত্রলীগের ভোট তাদের দিকে গিয়েছে, তারা এই মুনাফিকি বেঈমানি এগুলো বলছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনে আপনি কৌশলগত দিক যদি নির্ধারণ করতে না পারেন তাহলে সেখানে তো এই অবস্থা হবে। যে হারুনুর রশিদ, নির্বাচনে আসলে কৌশলগত দিকটা নির্ধারণ করা খুব জরুরি। আমরা একটু কামাল উদ্দিন সবুজের কাছে শুনতে চাই। কামাল উদ্দিন সবুজ, সকালে জাকসু নির্বাচন, এই নিয়ে আপনার মতামত একটু জানতে চাই। ঠিক আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় তো আলাদা আলাদা কত চরিত্র থাকে। কালকে যে জাকসু নির্বাচন হয়েছে সে একই রকম ফল হবে সেটা বলা যাবে না, কারণ সেখানে জাহাঙ্গীরনগর আলাদা করে হিসেব নিকাশ আছে, এখন সেখানে ভোটিং প্যাটার্ন ভিন্ন। তো কাজেই আমাদের মনে হয় এটা আমি বলতে পারবো না যে কে জিতে যাবে, কিন্তু এটা প্রভাব পড়বে কিনা সেটার ব্যাপারেও আমি কিছুটা সন্দিহান। আসলে বিষয়টা হচ্ছে কি, এখনকার যারা ছাত্র তাদের তো মানুষটা আমরা জানি, বিষয়টা হচ্ছে 24-এর যে গণঅভ্যুত্থান, যেটা আমি বারবার বলছি, আমি আবারও রিপিট করছি এই কথাটা, আমার সমালোচক বলছেন, আমি কিন্তু প্রথম বলেছি এই কথাটা, যে শিবির যে ভোটগুলি ডাকসুতে পেয়েছে এগুলি সব শিবিরের ভোট নয়, তাদের আদর্শিক ভোট নয়। এখানে ছাত্র দলের ব্যর্থতাটা ওই জায়গার মধ্যে, সেটা বারবারই বলেছে। 71-এর যে 24 পরবর্তী যে বয়ান, সেই জিনিসটাকে শিবির ক্যাশ করেছে, সেটা তারা কতটুকু মিন করে ভবিষ্যতে কতটুকু তারা সেই লক্ষ্যে কাজ করবে সেটা হয়তো ভবিষ্যতে বলে দিবে। কিন্তু এই রাজনীতিটা কিন্তু ছাত্রদলই করতে পারতো, এবং ছাত্রদল তো সেই ছাত্রদল পারলো না কেন কামাল উদ্দিন সবুজ ক্যাশ করতে? এই 71-এর আপনি দেখেন আওয়ামী লীগের যে 71-এর চেতনা, সেই চেতনা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন গ্রহণ করে না, শুধুমাত্র আওয়ামী সমর্থন। কারণ তাদের ভাষায়, তাদের চিন্তায় 71-এর চেতনা হচ্ছে যে এই দেশ, তারা ভিনদেশী একটি কি বলে বয়ানকে এখানে মানে কি বলে ডাইরেক্টলি বা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এটা মানুষ গ্রহণ করে না, অতীতেও করে নাই, আপনার 75-এর 15 আগস্টের পরেও করে নাই, এখন তো করেই না, খুবই কম। সেটা কি, তারা পার্শ্ববর্তী দেশ বলতে আমি ভারতের কথা মিন করছি, আপনি দেখেন তাদের বয়ান কি, তাদের বয়ান হচ্ছে যে 71-এর চেতনা। 71-এর চেতনা মানে তারা মনে করে যে তারাই এই দেশকে স্বাধীন করে দিয়েছে, তারাই এই দেশের মানে হর্তাকর্তা, তারাই বাবা। তারা এখন দেখেন তাদের মাথার মধ্যে এটা নেই যে 71-এর যে বয়ান আওয়ামী লীগ দিয়েছে, আজকে বাংলাদেশের 40-50 বছর পরে নতুন জেনারেশন এসেছে, এখনকার মানুষ মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে, সেই বয়ান সেভাবে চলবে না। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ চেতনা বলতে সেটাই বোঝায়, সেটা হচ্ছে এখানে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকবে, স্বাধীন সার্বভৌম, তাদের পররাষ্ট্রনীতি থাকবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তারা অর্জন করবে, তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে। এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না বিদায় তাদের চিন্তায় যে 71-এর বয়ান, সেটা এই দেশের মানুষ দরকার। 71-এর বয়ানটা ডিফারেন্ট করে
বাংলাদেশের মানুষ যে ৭১-এর বয়ানটা চায় সেটা ছাত্রদল আমার ধারণা পরিপূর্ণভাবে করতে পারে, এবং এটা আসলে কিন্তু এই এই বয়ানটা ছাত্র দলের রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সেটা কেন করতে পারলো না, নিশ্চয়ই তারা বিচার বিশ্লেষণ করবে। আবার শেষ করব কামালউদ্দিন সবুজ, তার আগে ছোট করে আপনার কাছ থেকে একটু জানতে চাই, এবং হারুনুর রশিদ খুব ছোট করে, যে এই ডাকসু এই ইলেকশনগুলোর ইম্প্যাক্ট কি জাতীয় নির্বাচনে পড়বে কি পড়বে না? ছোট করে হারুনুর রশিদ, আমাদের হাতে সময় বেশি নাই। জাতীয় নির্বাচনে সাধারণত পড়ে না, তবে এখান থেকে তরুণরা কেমন নেতৃত্ব চায় সেটা বোঝা যায়। জাতীয় আমরা একটু কামালউদ্দিন সবুজের কাছে জানতে চাই। ভোটার আলাদা। জি, আমার মনে হয় না এটা এই ধরনের মানে প্রভাব পড়বে, আমি মনে করি না। তবে বিএনপি যেহেতু জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, ধন্যবাদ হারুনুর রশিদ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।